আজ শুনবেন এক অন্য মায়ের গল্প। গল্পকার মেঘতন্দ্রা। বিছানাটা ভিজে ভিজে লাগছে, কেমন একটা অস্বস্তি হচ্ছে। এত লাল কেন চারিদিকে? তাহলে কি রক্ত? উঠে বসে মধুরিমা। এয়ার কন্ডিশনের মধ্যেও ঘামে ভিজে গেছে কপাল, ঘাড়, চুলের ভেতরটা। না, বিছানাটা শুকনো, কোথাও তো রক্ত লেগে নেই। স্বপ্ন দেখছিল মনে হয়। পাশেই পরি আর নীল ঘুমোচ্ছে অঘরে। ঘড়ির দিকে চোখ যেতেই দেখল 2:45। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। টেবিলে রাখা জলের বোতলটা থেকে গ্লাসে জলটা ঢেলে এক নিমেষে শেষ করে। নিঃশ্বাস নিল মধুরিমা। এত বড় খোলামেলা ঘরেও দম বন্ধ লাগছে। নিঃশ্বাস নিতে পারছে না ও প্রাণ খুলে। আস্তে আস্তে দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলো। সাজানো গোছানো ঘর, সারা ঘরে ছড়ানো কৃত্রিম শৌখিনতা, দামি দামি আসবাব, পোর্টেড ইম্পোর্টেড শোপিস, কার্পেট, সুগন্ধি এয়ার ফ্রেশনার, সবটা মিলিয়ে গাটা গুলি উঠল মধুরিমার। ছুটে গিয়ে বাথরুমের হ্যান্ড বেসিনের কলটা খুলে দাঁড়াতেই বমি করে ফেলল। চোখে মুখে জলে ঝাপটা নিয়ে ফ্ল্যাটের ছোট্ট ছাদের চেয়ারটায় গিয়ে বসে চোখ মুছল মধুরিমা। অনিন্দকে বিয়ে করে এই সংসারে এসেছে ও 9 বছর। অনেক ওঠাপড়ার মধ্য দিয়ে আজ অনিন্দ সুপ্রতিষ্ঠিত। যদিও ওদের বিয়েটা সম্বন্ধ করে, তাও ভালোবাসার খামতি ঘটেনি নববিবাহিত জীবনে। মধুরিমা রূপে মুগ্ধ হয়েছিল অনিন্দ। ছোট শহরের মেয়ে হলো, রূপের ছটায় হার মেনে নিয়েছিল অনেক প্রতিস্পর্ধী। তবে শুধু এটুকুই, সাজানো গোছানো 1900 স্কোয়ার ফিটের লাক্সারিয়াস ফ্ল্যাটে নিজেকে একটা দামি আসবাব ছাড়া আর কিছুই মনে হয় না মধুরিমার। অনিন্দের জীবনযাপন, পরিচিত সমাজের সাথে নিজেকে মানিয়ে নিতে নিজেকে পাল্টাতে হয়েছিল ওকে পরতে পরতে। অবশ্য তার উপহারও পেয়েছিল মধুরিমা। অনিন্দ কমপ্লিমেন্ট দিয়ে বলেছিল, তোমাকে নিয়ে পার্টি গ্যাদারিং অ্যাটেন্ড করতে আজকাল খুব ভালো লাগে আমার। সত্যি খুব প্রেজেন্টেবল তুমি। আস্তে আস্তে দামি দামি শাড়ি আর গয়নায় ভরিয়ে দিয়েছে মধুরিমার ওয়ার্ড্রোব। বুঝতে পারেনি মধুরিমা কিভাবে রিয়্যাক্ট করবে নিজের স্বামীর মন্তব্যে। হালকা হেসে এড়িয়ে গিয়েছিল শুধু। বিধবা শাশুড়ি আর 2 বড় ননদ। ননদের বিয়ে হয়ে গেছে অনেক দিন, দুজনেই চাকরি করে। অনিন্দ ছোট ছেলে, তাই একটু বেশি আদরের। বিয়ের পর 1-1.5 বছর খুব ভালো ছিল মধুরিমা। শাশুড়ি মাকে মা ছাড়া মায়ের মতো মনে হয়নি কখনো। সংযত, রুচিশীল, ভালোবাসায় মোড়া একটা অন্যরকম মানুষ। আজকালকার দিনে এমন মাতৃসম শাশুড়ি পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার, তা অস্বীকার করে লাভ নেই। অথচ যখন আরও উন্নত ভবিষ্যতের আশায় নিজস্ব বাড়ি ছেড়ে অনিন্দ সিদ্ধান্ত নিয়েছিল পাকাপাকিভাবে পুনেতে এসে স্থায়ী হওয়ার, শুধুমাত্র মধুরিমার মুখ চেয়ে নিজের স্বামীর বাড়ি ছেড়ে সাথে এসেছিল মধুরিমার শাশুড়ি মা। আসলে মধুরিমা বরাবরই খুব চুপচাপ। নিজের ভেতরের কষ্টটা কাউকে মুখে বলে বোঝাতে পারে না ও। তাই হয়তো মধুরিমাকে একা ছেড়ে দিতে পারেননি নিশ্চিন্ত হয়ে। যদিও বা উনি জানতেন ছেলের খুব একটা সম্মতি নেই মাকে সাথে নিয়ে যাওয়ার জন্য। মারা আসলে সব জানেন, তাই নিজের সন্তানের উচ্চাকাঙ্ক্ষা চোখ এড়িয়ে যায়নি ওনার। যদিও বা উনি খুব স্বল্পভাষী, তাও বিয়ের পরই মধুরিমাকে কাছে বসিয়ে বলেছিলেন, আত্মসম্মানের প্রশ্নে কখনো আপোষ করবি না মা। আমরা মেয়েরা মায়ের জাত। যদি কখনো দেখিস তোর নিজের মনের কাছে তুই জবাবদিহি করতে পারছিস না, সামলে যাবি। যতদিন আমি বেঁচে আছি জানবি আমি আছি সব সময় তোর সাথে, ভয় পাবি না কখনো। মুখে প্রকাশ করতে না পারলেও স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল সেদিন মধুরিমা। কজন শাশুড়ির এত বড় মন হয়, কজন বলতে পারে এমন কথা? একই ছাদের তলায় থাকলেও একসাথে থাকা হয় না ওদের। ফ্ল্যাটে 3টে রুম, একটা বাচ্চাদের, একটা অনিন্দ আর মধুরিমার বেডরুম, আর একটা রুম মধুরিমার শাশুড়ি মার। ওদের বেডরুমের সাথে অনিন্দর স্টাডিটা অ্যাটাচড। অনেক রাত পর্যন্ত ও কাজ করতে থাকে। মধুরিমা ঘুমোয় বাচ্চাদের সাথে। যখনই অনিন্দর প্রয়োজন হয় ওকে আসতে হয় অনিন্দর কাছে, শুধু প্রয়োজনটুকু মেটাবার জন্য। ভালোবাসার প্রয়োজন হয় না তার জন্য, দরকার মনে হয় না মনের কথা বলার বা শোনার। শুধু চাহিদাটুকু মিটে গেলেই আলাদা হয়ে যায় দুজনের বিছানা। না বলার উপায় থাকে না মধুরিমার। অবশ্য মতামত জানার তাগিদও থাকে না অপর পক্ষের। ওদের একান্ত ব্যক্তিগত জীবন। সত্যি প্রতিবাদ করতে পারেনি কোনোদিন মধুরিমা।
জানতে পারেনি ওর যন্ত্রণার কথা কেউ। নিজের অস্তিত্বটুকু আজ ওর কাছে মৃতপ্রায়। শাশুড়িমার হার্টের প্রবলেম। রাত্রেবেলা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। না ডাকলে ঘুম ভাঙা মুশকিল। ঘরে ফিরে এসে দেখে পরি আর নীলও ঘুমোচ্ছে অঘরে, ঠিক যেন দেবশিশু, নিষ্পাপ পবিত্র। শুধু ওদের মুখ চেয়ে বেঁচে থাকা এই মাতৃসত্তাটুকুই ওর একান্ত আপন, ওর বেঁচে থাকার প্রমাণ। তাছাড়া এ সংসারে আর কোনো কিছুর প্রতি আসক্তি নেই ওর। বাকি সংসারের সমস্ত সিদ্ধান্ত অনিন্দর হাতে। সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে বসে টোস্টে বাটার লাগাচ্ছিল মধুরিমা। মনে মনে ঠিক করেছে আজই কথাটা খুলে বলবে অনিন্দকে। এভাবে বেশি দিন আর লুকিয়ে রাখতে পারবে না। ডাইনিং টেবিলে এসে বসলো অনিন্দ। মধুরিমার কিছু বলার আগেই বলল, আজ রক্তিমের বাড়িতে পার্টি আছে, তৈরি হয়ে থেকো। অফিস থেকে ফেরার পথে তোমাকে নিয়ে বেরিয়ে যাব। মাকে বলো আজ নীল আর পরীর সাথে ঘুমিয়ে পড়তে। একটা হাতে ফোন, অন্য হাতে টোস্টে কামড় দিতে দিতে কথাগুলো বলছিল। তোমার সাথে আমার খুব দরকারি একটা কথা ছিল। হ্যাঁ, পরে শুনবো, এখন আর সময় নেই। 10টা থেকে ক্লায়েন্টের সাথে মিটিং আছে, বেরোবো আমি। না তাকিয়ে কথাগুলো বলে অরেঞ্জ জুসের গ্লাসটা হাতে নিয়ে উঠে গেল অনিন্দ। মধুরিমার আর কিছু বলা হয়ে উঠল না। পার্টির গেট টুগেদার কিছু না কিছু চলতেই থাকে। এরাই এখন অনিন্দর সবচেয়ে কাছের সো কল্ড হাই প্রোফাইল স্ট্যাটাস স্টেটমেন্ট। আগে আগে খুব অস্বস্তি হতো মধুরিমার, কিন্তু এখন আর হয় না, এসব অভ্যাস হয়ে গেছে। রক্তিমের স্ত্রী অর্পিতা এগিয়ে এলো হাসি মুখে। মধুরিমার সাথে বেশ ক্লোজ রিলেশন অর্পিতার। অ্যাজ ইউজুয়াল প্রেটি। মধু এলে আমাদের কে আর দেখে? কেউ দেখে না অনিন্দদা। হেসে উঠল অনিন্দ। তোমরা থাকো একসাথে, আমি একটু ওদিকে যাই, প্লিজ এক্সকিউজ মি বলে নিজের বন্ধুদের কাছে চলে গেল অনিন্দ। মধুরিমার শরীরটা ভালো লাগছিল না, যদিও বা কারণটা আর কেউ না জানলেও ও নিজে জানে। আর্লি স্টেজ অফ প্রেগনেন্সি। 3 দিন আগে জানতে পেরেছে। প্রেগনেন্সি কিটে গোলাপি দুটো লাইন স্পষ্ট হবার সাথেই হৃদস্পন্দনটাও যেন 100 গুণ বেড়ে গিয়েছিল। হাত পাগুলো কাঁপছিল থরথর করে। ও জানে অনিন্দ কিছুতেই রাজি হবে না, তাই সাহস করে বলে উঠতে পারেনি এখনো। রুমেলা রেড ওয়াইনের গ্লাসটা মধুরিমার দিকে এগিয়ে দিতেই এক ঝটকায় হাতে করে সরিয়ে দিল মধুরিমা। কি হলো মধু? আরে তুই তো রেড ওয়াইন নিস, নে। না রে, আজ না, প্লিজ, ইচ্ছে করছে না। ততক্ষণে গন্ধটা যে ইন্দ্রিয়গুলোকে অস্থির করে তুলেছে। গাটা গুলিয়ে উঠল মধুরিমার। মুখে হাত চাপা দিয়ে ছুটে গেল ওয়াশ বেসিনের দিকে। আতঙ্কিত পায়ে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করল মধুরিমা। খাটের উপর বসে অনিন্দ হাতটা বাড়িয়ে ধরল মধুরিমার হাতটা। মুখটা শক্ত কঠিন, ঠোঁটের কোণে একটা নিষ্ঠুর হাসি। কাছে টেনে নিয়ে হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ল ওর উপর। দম বন্ধ হয়ে আসছিল মধুরিমার। এক ঝটকায় ঠেলে সরিয়ে দিল ও। আর পারছি না, প্লিজ ছেড়ে দাও। কেন, কি হয়েছে? তোমাকে আমি সকাল থেকে বলতে চাইছিলাম, কিন্তু বলতে পারিনি। আমি প্রেগনেন্ট। আরও ইনসেন, ইডিয়েট। এভাবে কেন বলছো? ভদ্রভাবে কথা বলো। এ তো আমাদের দুজনের সন্তান, তুমিও তো সমানভাবে দায়ী। কোনোভাবেই এ দায় আমি মাথায় চাপাবো না। আর কোনো বাড়তি ঝামেলা সামলাবার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। শিক্ষিত হয়ে অশিক্ষিতের মতো কথা বলো না। মা, পরি আর নীলকে কোথাও পাঠাবার ব্যবস্থা করছি কালকে। তুমি পরশুই আমার সাথে চলবে ডাক্তারের কাছে। ছোট্ট একটা অ্যাবর্শন, তারপর সব কিছু আবার আগের মতো নর্মাল হয়ে যাবে। মাকে বলবে আমরা 2 দিনের জন্য কোনো ট্রিপে যাচ্ছি। না, কিছুতেই পারবো না আমি। কি দোষ করেছে ও? পরি আর নীলের মতো ও তো আমাদেরই সন্তান। এত বড় অন্যায় আমি কিছুতেই করতে পারবো না। কোনো সস্তা ইমোশনের জায়গা নেই আমার কাছে। এসব নাটক অন্য কোথাও করো। এত যদি শখ, নিজে রোজগার করে নিজের সন্তানকে মানুষ করো। আমার জন্য আমার সন্তান শুধু পরি আর নীল। ওদের কোনো অভাব আমি রাখবো না, কিন্তু বাড়তি আর কোনো দায় নেওয়ার ক্ষমতা নেই আমার। পটের বিবি সেজে বসে তো থাকো, তুমি বুঝবে কি করে? ও জানতো এরকমই কিছু হবে, তবে এতটা নিষ্ঠুরতার আশা করেনি সত্যি। বাধ্য হয়ে বলে ওঠে মধুরিমা। কোথায় থাকে তোমার শিক্ষা, তোমার বোধ? যখন আমার কোনো কথা না শুনে বারবার পৌরুষত্ব ফলাও আমার উপর। সেদিন আমি বারবার বারণ করেছিলাম,
তুমি শোনোনি, কারণ বউয়ের কথা শোনা তো পৌরুষত্বের অসম্মান, তাই না? সেদিন যখন ভাবনি, তাহলে আজ কেন দায় নিতে অস্বীকার করছো? লজ্জা করে না তোমার? কিসের অভাব রেখেছি আমি তোমার? কি দিইনি তোমায়? সুখ, সংসার, সন্তান, অর্থ, প্রতিপত্তি। আর কি চাও তুমি? আমার একটা কথা রাখতে পারছো না? বলছি তো, ভুল হয়ে গেছে, ভুলে যাও। পাগুলো এগোতে চায় না কিছুতেই। ভীষণ ভারে শরীরটা অবশ হয়ে আসতে থাকে। কোনো রকমের ড্রয়িং রুম পর্যন্ত এসে সোফাটাতে বসে পড়ে মধুরিমা। ক্লান্তি ভর করে আসে চোখের পাতায়। ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজে চমকে উঠে বসে। ভাবনার তার কেটে যায়। ছুটে যায় বেডরুমের দিকে। নীল আর পরি ঘুমিয়ে আছে, ঠিক যেভাবে দেখে গিয়েছিল। তাহলে কার কান্নার আওয়াজ? ছাদে গিয়ে দাঁড়ায়। কোথাও তো কেউ কাঁদছে না। তাহলে কি মনের ভুল? হাতটা পেটের উপর রাখতেই চোখটা জলে ভরে যায় মধুরিমার। আওয়াজটা যেন ওর ভেতর থেকেই আসছে। চোখের সামনেটা ঝাপসা হয়ে উঠছে ক্রমশ, যেন শুনতে পাচ্ছে, মাম্মাম, আমাকে আসতে দাও তোমার কাছে। তুমি তো ভালোবাসো আমায়, প্লিজ আমাকে মেরে ফেলো না। গলার কাছে যন্ত্রণাটা দলা পাকিয়ে আসে। শক্ত করে দুটো হাত দিয়ে চেপে ধরে মধুরিমা পেটের উপরটা। না, ও কিছুতেই পারবে না এটা করতে। সন্তান তো মায়ের কাছে শুধুই সন্তান, প্রথম হোক বা তৃতীয়, তাতে কিছু এসে যায় না ওর। যে আসতে চলেছে তার তো কোনো দোষ নেই। তবে ওকে কেন চলে যেতে হবে? কেন পৃথিবীর আলো দেখবে না? দুটো পায়ের মধ্যে মুখটা গুঁজে বসে হাউ হাউ করে কেঁদে ওঠে মধুরিমা। হাতের ছোঁয়ে আঁতকে উঠে ঘুরে তাকায় মধুরিমা সামনে। শাশুড়িমা দাঁড়িয়ে, উস্কো খুস্কো চুল, আলু থালু শাড়ির আঁচলটা ঠিক করে জড়িয়ে ধরে মধুরিমাকে। দরজার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে কলিং বেলটা টিপছিল অনিন্দ, অথচ কেউ দরজা খুলছে না। মধুরিমা তো ঘর ছেড়ে সময় কোথাও যায় না। যদিও বা মা, পরিয়ার, নীলের আজ রক্তিমের বাড়ি যাবার কথা। 7 পাঁচ ভাবতে ভাবতে মনে হলো হয়তো মধুরিমা ঘুমোচ্ছে। বাড়ির ডুপ্লিকেট চাবিটা বার করে দরজাটা খুলে ভেতরে ঢুকলো। সারাটা ঘর একই রকম সাজানো গোছানো, অথচ ঘরে কেউ নেই। সব কটা ঘর ছাদ ঘুরে দেখে সোফাতে এসে বসলো অনিন্দ। পকেট থেকে ফোনটা বার করে মধুরিমার ফোনে ফোন লাগালো। নাম্বারটা নট রিচেবল বলছে। যদিও বা এত অস্থির হবার মতো কিছু নেই, ও জানে হয়তো কাছাকাছি কোথাও আছে। যাবে আর কোথায়? গলার কাছে শার্টের বোতামটা খুলে পাশের টেবিলে মোবাইলটা রাখতে গিয়ে চোখ পড়ল চিঠিটার উপর। হাতে তুলে নিয়ে দেখলো মধুরিমা না, ও নিজের মায়ের হাতে লেখা চিঠি। অনিন্দ, মা হয়ে নিজের সন্তানকে এভাবে চিঠি লিখতে হবে কখনো ভাবিনি। তবু আজ লিখতেই হলো। অভাবের সংসারে আমাদের সাধ্যের থেকেও বেশি সাধনা দিয়ে তোমাকে পড়াশোনা করিয়েছি, তোমার বাবা আর আমি। শুধু তোমাকে না, তোমার দিদিদেরও। তোমরা সবাই আজ নিজের নিজের জীবনে প্রতিষ্ঠিত। ভগবানের অশেষ কৃপায় তুমি তোমার জীবনে সব পেয়েছো। অর্থ, সম্মান, প্রতিপত্তি, কোনো কিছুরই অভাব নেই আজ তোমার। কিন্তু মনে হয় আমার শিক্ষাতেই শুধু অভাব থেকে গেছে। মা হিসেবে আমি নিজে আজ ব্যর্থ। সন্তানরা বড় হলে তাদের নিজের মতো ছেড়ে দিতে হয়। তাই তোমার কর্মক্ষেত্র এবং বিবাহিত জীবনে হস্তক্ষেপ করার প্রয়োজন মনে করিনি কখনো। কিন্তু প্রশ্নটা যখন একজন মা হয়ে আর একজন মায়ের, তখন হস্তক্ষেপ না করে থাকতে পারলাম না। আজও তোমার এতটুকু কষ্ট দেখলে যন্ত্রণাটা নিজের মধ্যে অনুভব করি। অথচ তুমি নিজের সন্তানকে মেরে ফেলতে চাও কিভাবে? আমি কল্পনাও করতে পারি না। অর্থ আর খ্যাতির পিছনে দৌড়াতে দৌড়াতে নিজের মনুষ্যত্বটুকুকে ভুলতে বসেছ তুমি। মধুরিমাকে দেখে শুনে স্ত্রী করে ওই বাড়িতে নিয়ে এসেছিলাম আমি। কথা দিয়েছিলাম যতদিন আমি আছি ওকে কোনো অন্যায়ের মুখোমুখি হতে দেব না। ও আসলে বড্ড ভালোবাসে নিজের সংসার, সন্তান, স্বামীকে। তাই হয়তো তুমি পার পেয়ে গেলে আজকালকার দিনের আর 5 জনের মতো। ও যদি তোমাকে চরমতম শাস্তি দিতে চাইতো, আমি আটকাতাম না। তবে ও তা চায়নি। মধুরিমা, পরি, নীল এবং আমার ভবিষ্যৎ বংশধরকে নিয়ে আমি মালদার বাড়িতে ফিরে গেলাম। তোমার বাবার আর আমার যা জমানো পুঁজি আছে তা তোমার সন্তানদের মানুষ করার জন্য আপাতত যথেষ্ট। আমি চাই মধুরিমাও আরও শক্ত হোক, নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদটুকু করতে শিখুক একা।
তাই তোমার এই মেকি সাজানো পৃথিবী থেকে দূরে নিয়ে যাওয়া ওকে খুব দরকার ছিল। তোমার ব্যাংকে টাকার সংখ্যা দিনে দিনে আরও বৃদ্ধি পেতে থাকুক, এই কামনা করি। মায়ের কাছে সন্তানের মঙ্গল কামনার থেকে বেশি আর কিছু চাওয়ার থাকে না। তাই ভগবানের কাছে প্রার্থনা করব তোমার শুভ চেতনা হোক। মানুষ হও তুমি, ভালো থেকো, আশীর্বাদ নিও। তোমার মা। চারিদিকে শুধু অগাধ শূন্যতার একাকিত্ব। নিচ্ছিদ্র নিস্তব্ধতার মাঝে বসে অনিন্দ ব্যর্থ সন্তান, ব্যর্থ স্বামী, ব্যর্থ জন্মদাতা, শূন্য দৃষ্টি, ভাষাহীন। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।